This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদা স্কুলের মাঠে ভলিবল টুর্নামেন্টে গুলি মানিকচকে 0-4 রাউন্ড গুলি চালিয়ে টুর্নামেন্টের উদ্বোধন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, ছিলেন শাসক দলের আরও এক নেতা। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, মালদা স্কুলের মাঠে ভলিবল টুর্নামেন্টে গুলি, সেই ছবি আপনারা দেখছেন। মানিকচকে যখন এই ভলিবল টুর্নামেন্ট চলছিল তখন 0-4 রাউন্ড গুলি চালিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। যেমন জানাচ্ছিলাম, মালদা স্কুলের ছবি আপনাদের দেখাচ্ছি। স্কুলের মাঠে ভলিবল টুর্নামেন্ট চলাকালীন গুলি মানিকচকে 0-4 রাউন্ড গুলি চালিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, ছিলেন শাসক দলের আরও এক নেতা। প্রশ্ন উঠতে শুরু করেছে যে স্কুলের মাঠে কচিকাচাদের সামনে শূন্যে কিভাবে 4 রাউন্ড গুলি চালানো সম্ভব। যদিও স্থানীয় ক্লাবের বাসিন্দারা অন্য কথা বলছেন। সব মিলিয়ে কি ছবি উঠছে আমরা জানতে চলে যাব আমাদের প্রতিনিধি শুভতোষের কাছে। শুভতোষ, এই যে 4 রাউন্ড গুলি চালানো হলো, মানছি তাদের কাছে লাইসেন্স প্রাপ্ত বন্দুক ছিল, কিন্তু একটা বাচ্চাদের টুর্নামেন্ট, ভলিবল টুর্নামেন্ট, সেখানে কি এই ঘটনা ঘটানো যায়? একেবারেই নয়। এটা ইতিমধ্যেই জেলা প্রশাসন, জেলা শাসক নিজে তদন্ত করেছে আলাদা করে এবং বিডিওকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং পুরো ঘটনার রিপোর্ট জেলা শাসককে দ্রুত জমা দেওয়ার জন্য। পাশাপাশি পুলিশ ইতিমধ্যেই কিন্তু সেই সমস্ত যে বন্দুক সিজ করে নিয়েছে। শুধু তাই নয়, যেখানে 4 জন যারা বন্দুকটা চালিয়েছিল, গুলি চালিয়েছিল, সেই 4 জনের বিরুদ্ধে পুলিশ স্বতঃস্ফূর্তভাবে মামলা শুরু করেছে এবং তাদের 4 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। এখন এর পরবর্তী পদক্ষেপ আইনানুগ যা নেওয়ার পুলিশ সেটা নেবে, এটা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে যে এইভাবে গুলি চালানো যায় না, সেটা লাইসেন্স থাকলেও আর না থাকলেও। অন্যদিকে কিন্তু এই মুহূর্তে তবে পুলিশ আগে কেন ব্যবস্থা নেয়নি, প্রশ্নটা হচ্ছে এটা। কারণ গতকাল যখন উদ্বোধন হলো সেখানে তো পুলিশ কর্মীরা ছিল, সেখানে অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন, সেখানে তৃণমূলের তাবর নেতারা ছিলেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন, যিনি কর্মাধ্যক্ষ থাকা মানে প্রশাসনিক পদ তার, তো তাহলে তারা ছিলেন, তো সেখানে পুলিশ তখন ব্যবস্থা নেয়নি। খগেন মুর্মু রয়েছে, যদি তার সঙ্গে একটু কথা বলা যায়, তার প্রতিক্রিয়া পাওয়া যায়। একদমই তাই। পুলিশের ভূমিকা কিরকম মনে হচ্ছে? পুলিশ কেন এত দেরি করছে? পুলিশের ভূমিকা এটা প্রথম থেকে থাকা উচিত ছিল। যখন পুলিশের সামনেই এইভাবে প্রকাশ্যে ফায়ারিং হচ্ছে, তো পুলিশ তো প্রথমেই আপত্তি করতে পারতেন, বন্ধ করতে পারতেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই দায়িত্ব তাদের। এইভাবে একটা প্রকাশ্যে এত মানুষ, এত জনসমাগম আছে, সেখানে গুলি চালাচ্ছে, সেখানে ফায়ারিং করছে, সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে সেটা করছে, এটা করতে পারে না। পুলিশের এটা দায়িত্ব ছিল। আজকে দায়িত্ব জ্ঞানহীনতার কাজ করেছে পুলিশ। অন্যদিকে হচ্ছে যে এখানে আপনারা বিশেষ করে TV9 বাংলা যদি আজকে এই প্রচারে না নিয়ে আসতেন, তো আজকে যেভাবে এই যারা ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হতো না। তো আমরা এই জন্যই বলতে চাইছি যে আমার বক্তব্য হচ্ছে যে এই ধরনের প্রকাশ্যে একটা যার হচ্ছে যে বন্দুক আছে, লাইসেন্স থাকতে পারে তার, তিনি লাইসেন্স হোল্ডার হতে পারেন, তিনি তার গুলি চালাতে পারেন না। এইভাবে তাকে তো আত্মরক্ষার জন্য এখানে তাকে বন্দুক দেওয়া হয়েছে। এটা প্রকাশ্যে কোনো একটা উদ্বোধনী অনুষ্ঠানে ফায়ারিং করবার জন্য না, তার নিজের আত্মরক্ষার জন্য দেওয়া হয়েছে। উনি ওখানে করলেন, অথচ এটা করতে পারেন না। এটা কিভাবে করলেন? এটা কিভাবে হলো? তদন্ত করা উচিত। আমরা খবর দেখানোর পরে পুলিশ নড়েচড়ে বসলো। একদম। আপনারা যদি আজকে খবর না দেখাতেন, প্রচারে না নিয়ে আসতেন, তাহলে এই ধরনের ঘটনা ঘটছে। তার এইভাবেই তো আজকে আমাদের যেখানে সেখানে প্রকাশ্যে মানুষ আজকে খুন হচ্ছেন, গুলি করছেন, গুলিবিদ্ধ হয়ে খুন হচ্ছে পশ্চিমবাংলাতে। অর্থাৎ গুলি চালানো এটার কোনো রকম রেস্ট্রিকশান নাই। এখানে দুষ্কৃতীরাও যেভাবে ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে, দিবালোকে তারা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ভয় দেখাচ্ছেন, ধুমকি দিচ্ছেন, গুলি চালাচ্ছেন, ফায়ারিং করছেন। মালদাতে 2 জন মার্ডার হয়ে গেলেন। তো এইভাবেই তো আজকে এই ঘটনাগুলো ঘটাচ্ছে এরা। অর্থাৎ ওদের কোনো রকম তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান হয় না।
তাদের কোনো রকম শাস্তিও হয় না, ফলে আজকে তারা প্রকাশ্যে এগুলো ঘটনা ঘটাচ্ছে। এটা পশ্চিমবাংলায় চলে, এটা পশ্চিমবাংলাতে মনে হচ্ছে যে একটা জঙ্গলের রাজত্ব চলছে। ওখানে সাবিত্রী মিত্র যাওয়ার কথা ছিল, সাবিত্রী মিত্রের আত্মীয় যিনি মানে সম্পাদক তৃণমূলে, তিনি উপস্থিত ছিলেন এবং তিনি সাবিত্রী মিত্র বলছেন যে এটা তারা নাকি আবেগে গুলিটা চালিয়ে দিয়েছে, তাদের কোনো ভুলবশত আবেগবশত তারা গুলি চালিয়েছে। এটা আবেগের কোনো প্রশ্ন ওঠে না, এত মানুষ আছে, বাচ্চা ছোট ছোট শিশুরা আছে ওখানে, তো ওই খেলার মাঠে আবেগে গুলি ফায়ারিং করে উদ্বোধন করা এটা কোনো আবেগবশত না, আসলে এটা পরিকল্পনা করেই করছে। তাহলে যখন তাদের একটা উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানের অনুমতি পুলিশ দিয়েছে, তাহলে পুলিশ কেন এই বিষয়টা তারা আগের থেকে জানতে পারলেন না? একদমই, অর্থাৎ পুলিশের ভূমিকা নিয়ে একটা ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। আপাতত তোমাকে ধন্যবাদ শুভতোষ। এবং যে কথা খগেন মুর্মু বলছিলেন এবং পাশাপাশি আমাদের প্রতিনিধি শুভতোষ বলছিলেন যে আবেগবশত নাকি চারটে গুলি চালিয়ে ফেলা হলো, এরকম আজব সাফাই দিচ্ছেন প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র। কি বলছেন তিনি আপনাদের শোনায়। এটা আইনসঙ্গত অপরাধ, এটা করার উচিত হয়নি, ওরা আবেগবশত করে ফেলেছে। ওদের বাবা কাকাদের বন্দুক ছিল, সেটা নিয়েছে ওরা খেলাটাকে ওইভাবে মানে করতে গেছে। এটা যে কোনো জিনিসই একটা করলেও আমাদের ডিএমএসপি হিসাবে পারমিশন যদি দেয় তাহলে এটা করা যেতে পারে, যদি পারমিশন দেয় না দিলে এটা করা যায় না। যাই হোক, পুলিশ সমস্ত ওগুলো মানে বন্দুকগুলোকে রিকভারি করেছে এবং উনি অ্যাকশন নিচ্ছেন। মালদায় কি অলিতে গলিতে তাহলে বুলেট রাজ? নতুন বছরের শুরুতেই 2রা জানুয়ারি ইংরেজ বাজারে গুলি করে খুন করা হয় তৃণমূলের মালদা জেলা সহ সভাপতি দুলাল সরকারকে। সেদিন মালদার পুলিশ সুপারকে অপদার্থ বলে কটাক্ষ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী, কিন্তু সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই 12 দিনের মধ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে কালিয়াচকে চলে গুলি, মাথা থেতলে প্রকাশ্য দিবালোকে খুন করা হয় তৃণমূল কর্মীকে। এরপর গত 21 তারিখ মালদা সফরে গিয়ে পুলিশ প্রশাসনকে ফের কড়া বার্তা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সাফ জানিয়ে দেন কোনোভাবে মাফিয়া রাজ বরদাস্ত করা হবে না। শুধু তাই নয়, পাঞ্জিপাড়ায় পুলিশকে গুলি করে আসামি ছিনতাইয়ের ঘটনার পরও কড়া বার্তা দেন ডিজি রাজীব কুমার। মাফিয়াদের কোনো জায়গা এই সমাজে নেই, যারা সন্ত্রাস করে তাদের কোনো জায়গা এর সমাজে নেই, যারা দাঙ্গা করে তাদের কোনো জায়গা এর সমাজে নেই, যারা বোনেদের উপর অত্যাচার করে তাদের কোনো জায়গা এর সমাজে নেই। এটা যে দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে, এটা আমাদের সকলের উপরে গুলি আছে, এটাকে আমরা ভালো জবাব দেব। উই আর ট্রেন্ড লাইক দ্যাট। আর নর্মালি আমরা যে নর্মাল লোকজন আছে ওদের আমরা সিকিউরিটি প্রোভাইড করি, আমরা ওদের জন্য সুরক্ষা প্রদান করি, কিন্তু যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে আমরা চারটা গুলি চালাবো। আমরা এটা প্রতিবদ্ধ আছি অ্যান্ড উইল ডু ইট। এই ঘটনার পর আবারও রাজনীতিতে একটা টানাপোড়েন শুরু হয়েছে, জল ঘোলা হওয়া শুরু হয়েছে। একদিকে সজল ঘোষ কি বলছেন, অন্যদিকে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তার বক্তব্য শোনাবো। শাসক দলের নেতার ছেলেরা হাতে পিস্তল নিয়ে ফেসবুকে পোস্ট দেয়, ফেসবুকে তারা পোস্ট করে, পোস্ট দিয়ে হাতে পিস্তল রিভলভার নিয়ে জানে এতে তাদের আরো এলাকায় আধিপত্য বাড়বে, কারণ এরা জানে এদের কিচ্ছু হবে না, পুলিশকে ধরতে পারবে না। কিন্তু এই মানুষকে বন্দুকের লাইসেন্স যাদের দেওয়া হয়েছে তাদের কেন দেওয়া হয়েছে? তাদের এই কারণে দেওয়া হয়েছে যে তারা আত্মরক্ষার জন্য রাখবে। এটা কোন আত্মরক্ষা? এদের লাইসেন্স ক্যান্সেল করে এদেরকে জেলে ভরা উচিত। পুলিশ পুরো ব্যাপারটা দেখছে, ডিটেক্ট করেছে, যা যা অ্যাকশন নেওয়ার সেটা নিবে, এটুকু আমি বলতে পারি। পুলিশ এখন সাইলেন্ট নাই। আপনারা জানেন যে ইতিমধ্যে ডাইরেক্টর জেনারেল পুলিশ তিনি ঘুরে গেছেন, আইজি ঘুরে গেছেন, এডিজি ঘুরে গেছেন এবং মালদা ক্রাইম মুক্ত করার চেষ্টা করাচ্ছে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এসে বলেছেন যে মাফিয়া রাজ হতে দেব না, এটা নিশ্চিন্ত জানুন। এবার একটু শহর কলকাতার দিকে চোখ ফেরানো যাক। একের পর এক বাড়ি হেলে পড়ছে বাঘা যতীন, চ্যাংড়া, সল্টলেকের পর এবার তপসিয়া। হেলে পড়া বহুতল ঘিরে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। একটি বহুতলের ওপর হেলে পড়েছে আরেকটি বহুতল।
মাত্র 10 থেকে 12 বছরের পুরনো নির্মাণ, হেলে পড়লো কিভাবে? নির্মাণে ত্রুটি থাকলে দায় কার? প্রশ্ন স্থানীয়দের। যদিও আপনারা জানেন যে এই ধরনের ঘটনা ঘটার পরই একটা দায় ছাড়াছাড়ির পর্ব শুরু হয়ে যায়, কিন্তু তাতে সাধারণ মানুষ তাদের মাথার ছাদ হারান। আমরা কথা বলবো, ঘটনাস্থলে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয়। এখানে নতুন করে নিশ্চয়ই দায় ঠেলাঠেলি শুরু হয়েছে। যদি স্থানীয় কাউন্সিলরের বক্তব্য একটু আমরা জানতে পারি, সাধারণ বাসিন্দাদের বক্তব্য একটু জানাও আমাদের। দেখো, তোমাকে আগে পরিস্থিতিটা আমি একটু দেখানোর চেষ্টা করব। তপসিয়া থানা এলাকার লোকনাথ বোস গার্ডেন লেন এবং পাশাপাশি দুটি বহুতল G+4 কনস্ট্রাকশন, এবং প্রথম যে কনস্ট্রাকশনটি দেখাচ্ছে তার ঠিক বাদিকেই এই যে 12 নম্বর লোকনাথ বোস গার্ডেন লেন, এই যে G+4 কনস্ট্রাকশন রয়েছে, যেটা অভিযোগ যে এই কনস্ট্রাকশন বা এই বহুতলটি কিন্তু মূলত ডান দিকের যে G+4 কনস্ট্রাকশন রয়েছে বা বহুতল রয়েছে সেই বহুতলের দিকে হেলে গেছে। আমার ক্যামেরা পার্সন দীপঙ্কর বলবো একটু এগিয়ে এসে একেবারে দোতলার যে ছবিটা দেখানোর জন্যে, যে একেবারে দুটো বিল্ডিং বা বহুতলের মাঝে দেখো লোহার বিম দেওয়া রয়েছে এবং সেই বিম দিয়ে কিন্তু সাপোর্ট দেওয়া হয়েছে, এবং শুধুমাত্র এই দোতলাতে নয়, পরপর 3 তলা 4 তলা একদম টপ ফ্লোর পর্যন্ত। যেহেতু এই যে 12 নম্বর লোকনাথ বোস গার্ডেন যে ঠিকানার বা যে বহুতলটি, সেই বহুতল ডান দিকের যে বহুতল রয়েছে সেই বহুতলের দিকে হেলে গেছে, সেই কারণে সাপোর্ট দেওয়ার জন্যে এই যে বিম দিয়ে সাপোর্ট দেওয়ার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা করা হয়েছে। এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে আমরা যখন কিছু সময় আগেই কথা বলছিলাম চয়নিকা, তারা কিন্তু যেটা দাবি করছিল যে এই বহুতল কিন্তু একেবারে যে সম্প্রতি তৈরি হয়েছে তা কিন্তু নয়, প্রায় 12 থেকে 14 বছরের পুরনো। তবে হেলে পড়ার যে বিষয়টি, এই বিষয়টিও কিন্তু যে সম্প্রতি হয়েছে তা কিন্তু নয়, এটাও কিন্তু দীর্ঘদিন যাবত এই অবস্থাতে রয়েছে, এবং সেটা তুমি যেভাবে সাপোর্ট দেওয়া রয়েছে লোহার বিম দিয়ে, সেটা দেখলেই বুঝতে পারতে। আমরা একটু আস্তে আস্তে ভেতরে যাওয়ার চেষ্টা করি। এই যে পাশের যে বহুতল, এই বহুতলে দেখতেই পাচ্ছ একেবারে গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে প্রত্যেকটি ফ্লোরেই কিন্তু বাসিন্দারা রয়েছেন, তারা বসবাস করছেন। এমনকি যে বহুতলটি হেলে পড়েছে সেখানেও কিন্তু বাসিন্দাদের উপস্থিতি রয়েছে, অর্থাৎ দুটি বহুতল পাশাপাশি একেবারে বিপজ্জনক অবস্থাতে রয়েছে। এবং এই যে বহুতল, এই যে বহুতলের মাঝের যে দূরত্ব বা গ্যাপ যদি দেখানোর চেষ্টা করি, 2 হাতেরও বেশি নয় দুটি বহুতলের মাঝখানে। অর্থাৎ প্রথমেই যে প্রশ্নটা উঠছে যে এইভাবে দুটি বহুতল পাশাপাশি কিভাবে তৈরি হলো, অর্থাৎ এই অনুমোদন কিভাবে তারা পেল, এবং তার পরবর্তীতে যে প্রশ্ন, এবং যেভাবে হেলে পড়েছে তারপরে শুধুমাত্র লোহার বিম দিয়ে সাপোর্ট দিয়ে রাখা হয়েছে, তার পরবর্তীতে আর কোনো রকম কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত নেওয়া হয়নি, এমনটাই কিন্তু এখানকার যারা বহুতলের বাসিন্দারা রয়েছেন তারাও কিন্তু দাবি করছেন। অর্থাৎ কতটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে এই দুটো বহুতল রয়েছে সেটা কিন্তু এখানে আসার পর আমরা যখন দেখছি তখন কিন্তু বুঝতে পারা যাচ্ছে। এবং যত আমরা উপরের দিকে উঠবো, দুটি বহুতলের মাঝের যে দূরত্ব বা গ্যাপ সেটা কিন্তু ক্রমেই কমে আসবে। অর্থাৎ এর আগে আমরা যে দূরত্ব দেখাচ্ছিলাম, হয়তো তোমাকে কতটা বোঝাতে পারবো আমি জানি না, সেই দূরত্ব কিন্তু আরও কমে এসছে। এখানে কিন্তু 2 ফুটেরও বেশি, 2 ফুটের কম দূরত্ব রয়েছে। অর্থাৎ যেখানে দুটি বহুতল পাশাপাশি যদি তৈরি হয় সেক্ষেত্রে কম করে 6 থেকে 7 ফুট বা কখনো কখনো বহুতলের উচ্চতা অনুযায়ী 8 থেকে 10 ফুটের দূরত্ব রাখা উচিত। এখানে G+4 কনস্ট্রাকশন দুটো পাশাপাশি মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে দীর্ঘদিন ধরে, সেখানে 2 ফুটের দূরত্ব নেই। সুপ্রিয়া, তুমি আমাদের অত্যন্ত ভালোভাবে বুঝিয়ে বলতে সক্ষম হয়েছো যে কিভাবে একটা বাড়ি, একটা বহুতল আর একটা বহুতলের উপর হেলে পড়েছে। এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম, আমাদের প্রতিনিধি সুপ্রিয়া তুলে ধরছিল, সেটা তপসিয়ার ছবি। বিগত কয়েকদিনের রেকর্ড যদি দেখা যায় তাহলে বাঘাযতীন, তারপরে কামারহাটি, ক্রিস্টোফার রোড, তারপরে একের পর এক জায়গা দেখুন আপনাদের একসঙ্গে আমরা 6টি জায়গার ছবি দেখাচ্ছি কিভাবে বাড়ি হেলে পড়ছে। বাঘাযতীন, কামারহাটি, ট্যাংরা, বাগুইয়াটি, হাওড়া এবং সত্যনারায়ণপুর, এরকম সত্যেন বোস রোড, হাওড়ারই আরও একটা জায়গা অর্থাৎ শিবপুর এবং সত্যেন বোস রোড, হাওড়া, দুটি জায়গায় দেখুন একই ঘটনা, বারবার হেলে পড়ছে বাড়ি। বিগত কয়েকদিন ধরে এই ছবি আপনাদের সামনে আমরা বারংবার তুলে ধরেছি। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম, হাওড়ায় আরো এক হেলা বাড়ি আতঙ্কে বাসিন্দারা। সরোজ চ্যাটার্জি রোডের পর এবার সত্যেন বোস রোড, হাওড়াতে আরো এক হেলে পড়া বহুতলের খোঁজ মিলল। পুকুর ভরাট করে বহুতলটি তৈরির অভিযোগ। একটি বাড়ি হেলে পড়েছে পাশের বাড়ির উপর। হাওড়া পুরসভার নজরদারির অভাবের অভিযোগ উঠছে। এই মুহূর্তে সত্যেন বোস রোডের ছবি আপনারা দেখছেন। এর আগে আপনাদের শিবপুরের ছবি দেখাচ্ছিলাম, বাঘাযতীন, কামারহাটি, সমস্ত জায়গায় একই ছবি উঠে আসছে এবং বারবার করে অভিযোগ করা হচ্ছে যে জলা জমি বুঝিয়ে এই ধরনের নির্মাণ হচ্ছে, এই ধরনের কনস্ট্রাকশন হচ্ছে, সেই জন্য একেবারে ভিত দুর্বল হয়ে নির্মাণের কয়েক বছরের মধ্যেই বাড়ি হেলে পড়ছে। এবং যে বাড়িটি বা যে বহুতলটি হেলে পড়ছে শুধুমাত্র সেইখানকার বাসিন্দারা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন নয়,
কখনো বাড়ির ওপর হেলে পড়ছে, যে বাড়িটির ওপর হেলে পড়ছে সেই বাড়ির বাসিন্দাদের মাথার উপর ছাদ হারাতে হচ্ছে, কখনো অন্য যে বহুতলটির ওপর হেলে পড়ছে সেই বহুতলের বাসিন্দাদের বা ফ্ল্যাট খালি করার নির্দেশ দেওয়া হচ্ছে। এবং এই ঘটনা ঘটার পর আমরা দেখেছি যে কাউন্সিলর বারবার বলছেন তারা জানেন না, তাদের আমলে এই বাড়ি তৈরি হয়নি, কিন্তু দায় জারি হয়ে থাকুক না কেন স্থানীয় বাসিন্দাদের কিন্তু চূড়ান্ত একটা হয়রানির শিকার হতে হচ্ছে। বিল্ডিং পুকুরের ওপরে ভরাট করে বিল্ডিং হয়েছে, এটা কত হবে? এই বছর 5 হবে কি বলো? এই মাস 6 হবে। আচ্ছা, এখানে কি ছিল আগে? আগে ডোবা ছিল, একটা ডোবা ছিল। হ্যাঁ, সেই ডোবার উপরে কি এই বিল্ডিং? হ্যাঁ হ্যাঁ, তারপর থেকে এরকম ফেলে গেছে। হ্যাঁ, কতটা বিপজ্জনক? উপরে তো মানুষ রয়েছে। হ্যাঁ, বিপজ্জনক, হেলে গেছে মানে বিপজ্জনক। কি আমরা তো আতঙ্কে আছি খুব। শুনলাম, আমরা দেখতে এসেছিলাম, ভয় তো লাগবে, মানুষের ভয় লাগে না? যৌথ সংসদীয় কমিটির মিটিংয়ে ফের বিশৃঙ্খলা ও ওয়াকফ সংশোধনী বিল নিয়ে জেপিসির বৈঠকে তুলকালাম। পরিস্থিতি সামলাতে ডাকা হলো মার্শাল। আপত্তিকর মন্তব্য ও অভব্য আচরণের অভিযোগে আজকের জন্য সাসপেন্ড করা হয়েছে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ মোট 10 জন বিরোধী সাংসদকে। যৌথ সংসদীয় কমিটির মিটিংয়ে ফের বিশৃঙ্খলা, ওয়াকফ সংশোধনী বিল নিয়ে জেপিসির বৈঠকে তুলকালাম। পরিস্থিতি সামলাতে ডাকতে হয় মার্শালকে। আপত্তিকর মন্তব্য এবং অভব্য আচরণের অভিযোগে আজকের জন্য সাসপেন্ড করা হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ মোট 12 জনকে। किसी का एजेंडा फिलअप करने के लिए कर रहा है, पॉलिटिकल मोटिवेटेड। और दिल्ली इलेक्शन है इसलिए उनको जल्दी है, जल्दीबाजी है। चेयरमैन किसी को बात सुनता नहीं है, इसे जमींदारी भी हो गया। और हम लोग को ऑपोजिशन को कोई इज्जत भी नहीं देते हैं। हम लोग को सोचते हैं हम लोग उनका डोमेस्टिक एम्प्लॉय है, और वो लोग सोचता है सब डेप्यूटी होम मिनिस्टर है। समझे ना? कोई चेयरमैन डेप्यूटी प्राइम मिनिस्टर, ये डेप्यूटी होम मिनिस्टर सब डिफैक्टो ऐसा करके चला रहा है। ये जेपीसी फार्स बन गया, कंप्लीटली फार्स। किस बात का अनडिक्लेयर्ड इमरजेंसी है? अपोजिशन बोलते रहता है, मैंने आज तक नहीं रोका, लेकिन जितनी भी मीटिंग हुई जेपीसी की, जब मैं बोलने के लिए माइक लिया तब तक अपोजिशन ने मेरी आवाज को दबाने का प्रयास किया, और आज भी जिस तरह से बदतमीजी की, यही कहीं से भी एक्सेप्टेबल नहीं। জঙ্গলের গা ঘেঁষে রমরমিয়ে গজিয়ে উঠছে রিসর্ট। চিলাপাতা জঙ্গল সংলগ্ন এলাকায় হোমস্টের নাম ভারিয়ে চলছে রিসর্ট ব্যবসা। খবর পেয়ে করা মুখ্যমন্ত্রী বিল্ডিং এর প্ল্যান যেন পঞ্চায়েত থেকে না দেওয়া হয়, কড়া নির্দেশ মমতার। আদিবাসীদের জমি কোনোভাবেই নেওয়া যাবে না, সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর। এই রিসোর্টগুলো কারা করছেন? যারা মানে দূর দূর থেকে এসেছেন, কলকাতা বা দিল্লি, কোথায় বোম্বাই, এখানকার যারা যারা মানে বড় বড় লোক জমিন কিনেছেন তারা রিসোর্ট করছে। রিসোর্ট কিন্তু হোম স্টে নাম দিয়েছে, তো ফরেস্টের ভিতরে তো এরকম হয় না। আমার ঠিক পেছনেই কিন্তু রয়েছে একটা হোমস্টে, নতুন করে তৈরি হচ্ছে। মুখ্যমন্ত্রী গতকাল যে ঘটনার কথা বলছেন বারবার, যে হোমস্টে তৈরি করা হচ্ছে, জঙ্গলের পাশে বিভিন্ন রিসোর্ট তৈরি করা হচ্ছে, গৌতম দেব থেকে শুরু করে বিভিন্ন লোকেরা যে বক্তব্যগুলো বলছেন যে বহুতল তৈরি হয়ে যাচ্ছে এই জঙ্গল লাগোয়া জায়গায়, সেগুলোর উপর নিয়ন্ত্রণ আনতে হবে, এটাই কিন্তু একটা নতুনভাবে তৈরি হচ্ছে। দেখা যাচ্ছে এই সেই বিল্ডিং, এটা হোমস্টে না রিসোর্ট, এটা কিন্তু দেখে বোঝার কোনো উপায় নেই। কার্যত চিলাপাতার ভেতরে বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের যে জায়গা, সেই জায়গাগুলোতে লিজে নিয়ে কোথাও, আবার কোথাও তাদেরকে পার্টনারশিপে নিয়ে তৈরি হয়েছে কিন্তু এই সমস্ত রিসর্ট বা হোমস্টে। হোমস্টের আদলে আসলে কিন্তু চলছে রিসর্টের ব্যবসা। চিলাপাতা থেকে ক্যামেরায় বাপিদের সাথে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা। জঙ্গলে বেআইনি নির্মাণ, মুখ্যমন্ত্রীর ধমকের পর কি টনক নড়েছে উত্তর খুঁজতে ময়দানে TV9 বাংলার প্রতিনিধিরা। জঙ্গলের ভিতরে বেআইনি নির্মাণ করা যাবে না সাফ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আদৌ থামবে নির্মাণ? ঠিক কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুরুতেই আগে শোনাই। জঙ্গল ঘিরে নদীতে অনেক বড় বড় টল বিল্ডিং হচ্ছে, এটা একটু যদি কে করছে এগুলো? এগুলো বিভিন্ন প্রাইভেট লোক করছে, বাইরে থেকে করছে। জঙ্গলের ভেতরে
পঞ্চায়েতের আন্ডারে পঞ্চায়েত বিল্ডিং প্ল্যান স্যাংশন করে দিলেন, 4তলা 5তলা বাড়ি হয়ে গেল, জঙ্গলটা ঢেকে গেল। তাদের কিন্তু মনে রাখবেন, তাদের বিরুদ্ধেও কিন্তু আমাদের চোখ আছে। পঞ্চায়েত সমিতির কারা আছেন, এগুলো আপনারা নজর রাখেন? হ্যাঁ, নজর রাখি ম্যাম। আমরা কোথায় কোথায় এরকম হয়েছে, নিয়ম ভেঙে আর কে স্যাংশন করেছে তার ডিটেলসটা আপনাকে দায়িত্ব দিয়ে গেলাম, আপনি করে জেলা শাসকের হাতে দেবেন, আর একটা কপি পুলিশের এসপিকে দেবেন। ঠিক আছে ম্যাম। পরিবেশ আদালতের নির্দেশ তোয়াক্কা না করে নির্মাণ কাজ চলছে লাটাগুড়ি চালসা এলাকায়। এখনো টিয়াবন এলাকায় জঙ্গল থেকে 20 মিটার দূরত্বে জাতীয় সড়কের পাশে রিসর্ট তৈরির কাজ চলছে, যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। শিলিগুড়ির মেয়র গৌতম দেব নিজেও মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় এই বিষয়টি তুলে ধরেন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আদৌ কাজ হবে, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ডুয়ার্সের আকাশে। ওটা আমরা জেলাকে জানিয়েছি, জেলার কাছ থেকে আমরা রিপোর্ট চেয়েছি যে ওটা একটা পারমিশন কারেন্ট থেকে নেওয়া হয়েছে, যেহেতু বড় পারমিশন জেলা পরিষদের এন থেকে নেওয়া হয়। আমরা জিজ্ঞাসা করেছি, ওনাদেরকে কোয়ারি করেছি যে ওরকম কোনো পারমিশন এই এলাকায় দেওয়া হয়েছে কিনা, সেটা আমরা কোয়ারি জানিয়েছি। এবার সেটা আমরা রিপ্লাই পেলে আমরা জানতে পারবো যে আদৌ কোনো পারমিশন নেওয়া আছে নাকি পুরোপুরি ইলিগাল, মানে কোনো উইদাউট পারমিশন এটা কনস্ট্রাকশন হচ্ছে। ডুয়ার্সের জন্য এটা একটা মানে বড় সমস্যা দেখা যাচ্ছে, কারণ বিভিন্ন জায়গা বিনা পারমিশনে বড় বড় রিসোর্ট তৈরি করা হচ্ছে, জঙ্গল ফরেস্টের জায়গাকে অবৈধভাবে দখল করে তাদের বাউন্ডারি করা হচ্ছে, এবং তার সাথে সাথে বিনা পারমিশনে অনেক ফরেস্ট এরিয়াগুলোতে নতুন নতুন কটেজগুলো, নতুন নতুন বিল্ডিংগুলো হয়ে যাচ্ছে। আমাদের পরিবেশপ্রেমী হিসাবে আমরা একটাই বক্তব্য যে কিভাবে এই ফরেস্ট এরিয়াতে এই রিসোর্টগুলো পারমিশন পাচ্ছে। আমরা পরিবেশপ্রেমী হিসাবে আবেদন করব মাননীয় মুখ্যমন্ত্রী সহ ফরেস্ট মিনিস্টারকে অবিলম্বে এই জঙ্গল বাঁচানোর জন্য এই অবৈধ রিসোর্টগুলো, এই বড় বড় বিল্ডিংগুলোকে বন্ধ করতে হবে। ফের প্রশাসনিক বৈঠক থেকে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ারে প্রশাসনিক সভায় অভিযোগ করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব যে লাটাগুড়ি এবং তার পার্শ্ববর্তী এলাকায় যে সমস্ত জঙ্গল রয়েছে তার গা ঘেঁষে অট্টালিকা তৈরি হচ্ছে রিসর্ট, আর যার কারণে পরিবেশ নষ্ট হচ্ছে। ঠিক তেমনই একটি রিসর্টের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, ডুয়ার্সের চালসা এলাকায়, যেটা টিয়াবন নামে পরিচিত। তবে বর্তমানে সেখানে বন রয়ে গেছে, কিন্তু টিয়া পাখি আর আসে না। ঠিক আমার বাঁদিকে জঙ্গল, এবং সেই জঙ্গলের একেবারে ঢিলছোড়া দূরত্ব এই জাতীয় সড়ক থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে তৈরি হয়েছে অট্টালিকা, এবং এখনও কাজ চলছে। এবং প্রশ্ন উঠছে কিভাবে এই অবৈধ নির্মাণগুলি হচ্ছে। এলাকাবাসী এবং পরিবেশপ্রেমীরা দাবি করছেন যে সমস্তটাই অবৈধ, কারণ জঙ্গলের গা ঘেঁষে এভাবে রিসর্ট তৈরি করা যায় না। তাহলে কিভাবে একের পর এক অট্টালিকা ইমারত গড়ে উঠছে জঙ্গলের গা ঘেঁষে? নষ্ট হচ্ছে পরিবেশ, এমনকি হাতিদের যে করিডোর রয়েছে তাও প্রভাবিত হচ্ছে বলেও দাবি তুলেছে পরিবেশপ্রেমীরা। এখন দেখার বিষয় এই খবর সম্প্রচারের পরে বন দপ্তর কী ধরনের পদক্ষেপ নেয়। ডুয়ার্সের চালসা থেকে রনি চৌধুরী, TV9 বাংলা। শিলিগুড়ির মেয়র গৌতম দেব নিজেই মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় উপস্থিত থেকে এই রিসর্টের প্রসঙ্গ তুলেছিলেন। কি বলেছিলেন সেদিন তিনি, শোনাই আপনাদের। চাপড়ামারিতে বলেছি, চাপড়ামারি, মূর্তি, লাটাগুড়ি এই জায়গাগুলো, আরও যেগুলো বনাঞ্চল আছে সেটা একটু দেখে নিয়ে পারমিসিবল হাইটের মধ্যে করলে পর্যটকদেরও সেটা খুবই ভালো লাগে, এবং অরণ্যের পরিবেশ পরিস্থিতি এটা তো অনেক প্রোটেক্টেড হয়েছে। এখন জঙ্গলে গাছ কাটা যায় না, কাঠ চুরি হয় না, অনেক প্রোটেকশন রাজ্য সরকার আসার পর নিয়েছে, সেটা আরও ভালো।